দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যেসে সিংহাসনে চড়ে। হীরক রাজার দেশের এই বিখ্যাত গানটি মনে আছে, যা শুরু হচ্ছে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আজকের বাংলায় এই গানটির প্রাসঙ্গিকতা মারাত্মক। বেঁচে থাকলে হয়তো আজকের বাস্তবতায় সত্যজিৎ রায় গানটি নতুনভাবে লিখতেন। হয়তো লিখতেন, যজ্ঞরা যায় পরীক্ষার হলে, দুর্জনেরা সরকারি চাকরি করে। কি লিখতেন আমরা জানি না, কিন্তু অনুমান করতে পারি 27 মে 2025 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের সাংবাদিক বৈঠকের পর 2016 সালের এসএসসির সফল যোগ্য শিক্ষকদের ঠিক কী মানসিক অবস্থা। তাঁরা বলছেন, যোগ্য শিক্ষকদের জন্য মৃত্যু পরোয়ানা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী কি বলছেন? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফের পরীক্ষায় বসতে হবে সকলকে। কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি, কারণ রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31শে মের মধ্যে করতে হবে, নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি, দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই, তাহলে আমরা সেইটাকে গ্রহণ করব। অথচ 7ই এপ্রিল 2025 সেদিন থেকে আজ পর্যন্ত এ কথা মুখ্যমন্ত্রীর গলায় শোনা যায়নি। কেন তিনি সেদিন বলেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্যদের চাকরি যাতে না যায় তার ব্যবস্থা করতেই রিভিউ ও কিউরেটিভ পিটিশনে যাবে রাজ্য সরকার? জানিয়েছিলেন তার তৈরি আছে প্ল্যান এ থেকে প্ল্যান ই পর্যন্ত। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? 7ই এপ্রিলের পর 27শে মে, মাঝখানে কেটে গেছে 50 দিন। রিভিউ পিটিশনের ভবিষ্যৎ নেই বারে বারে বলে এসেছেন দেশের তাবর আইনজীবীরা। এমনকি অভিষেক মানু সিংভিও দিল্লির কংগ্রেস দপ্তরের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে রিভিউ পিটিশনের কোনো আশা দেখতে পাননি বলে জানিয়েছেন। বাংলার বিকাশ ভট্টাচার্য কিংবা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা না হয় বাদই দিন, তারা নাকি মুখ্যমন্ত্রীর ঘোষিত শত্রু। গতকালের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুধু 2016 সালের এসএসসি পরীক্ষা সফল যোগ্য শিক্ষকদের ফের পরীক্ষা হলে পাঠালেন শুধু নয়, কোর্টের ভাষায় কলঙ্কিতদের বাঁচাতে মরিয়া মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন 24,203টি ভ্যাকেন্সির পাশাপাশি আরও 20,000 নতুন ভ্যাকেন্সি নাকি তার সরকার তৈরি করেছেন, সেখানে কাজ করবেন কলঙ্কিতরা। অ্যাডিশনাল তাছাড়াও এই 24,203 জন টিচার যেটা ভ্যাকেন্ট আছে সেটা সব মিলিয়ে, তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি, কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে। আমি আপনাদের আগেই বলেছি 11,517 ভ্যাকেন্সিস ফর 9 and 10, এটা অ্যাডিশনাল, এবং 6,912 ফর 11 and 12 টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে। আর 571 জনের জন্য গ্রুপ সি এবং 1000 গ্রুপ ডির জন্যও করা হচ্ছে। তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু বি ফিল্ড আপ 44,203। তার মানে আরো 20,000। বাংলার মানুষের আশঙ্কা, এই 20,000 ফের শিক্ষক প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি কেনার প্রস্তাব যাবে না তো? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা কোর্টের নির্দেশে এই পরীক্ষায় বসতে পারবেন না তাদের জন্য সরকারের অন্য দফতরে চাকরির ব্যবস্থা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর গ্রুপ সি গ্রুপ ডিটা আমি আজকেই বলছি না, যেটা অ্যাডিশনাল পোস্টটা বলে দিলাম, কিন্তু যাদেরটা
টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে, তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন, যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে, কোর্ট সেটাও বলে দিয়েছে। তাই নাকি? সুপ্রিম কোর্ট এমন কথা বলেছেন নাকি? না এবারও রাজ্যের মুখ্যমন্ত্রী ভুল ব্যাখ্যা করছেন বা তাকে ভুল ব্যাখ্যা বোঝানো হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছিলেন, যারা আগে সরকারের অন্য দপ্তরে কাজ করতেন, যে কাজ ছেড়ে তারা শিক্ষকতায় এসেছেন, তারা তাদের পুরনো দপ্তরে ফেরত যাওয়ার সুযোগ পাবেন। কিন্তু মুখ্যমন্ত্রী মরিয়া কোর্টের ভাষায় কলঙ্কিতদের সরকারি চাকরি দিতে। কিভাবে? শুনুন। যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ম্যাক্সিমামটা বাতিল হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি সবটাই। হ্যাঁ, তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরও 3-4টে ডিপার্টমেন্ট অপশান দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব, কারণ যেহেতু ওটার সাথে এটার সম্পর্ক নেই, তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে, এডুকেশন ডিপার্টমেন্টেও করতে পারে, এবং তাছাড়া আরও 3-4টে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো, যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশানটা আমরা 3-4 দিন পরে করে দেবো। আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছে যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, অল্টারনেটিভ দেখব, রিভিউয়ে যদি কিছু হয় বেটার, না হলে আরও যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন। স্বাভাবিক কারণে যে প্রশ্নটা আরও একবার উঠে যাচ্ছে, কোর্টের ভাষায় কলঙ্কিতদের বাঁচাতে এতটা মরিয়া কেন রাজ্যের মুখ্যমন্ত্রী? কলঙ্কিতদের চাকরি দিতে কিসের বাধ্যবাধকতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, নাকি ভয়? এবার যদি পাড়ায় পাড়ায় বিক্ষোভ শুরু হয়, গ্রামে গ্রামে সেই গ্রুপ সি গ্রুপ ডি এবং পরীক্ষা বাতিল হওয়া কলঙ্কিত শিক্ষকরা তৃণমূল কংগ্রেস নেতাদের, যাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি কিনেছিলেন, তাদের কলার চেপে ধরে, নাকি অন্য কোনো ভয়? অথবা সেই কথাগুলি সত্যি যা বলেছিল সিবিআই, এসএসসি শিক্ষক নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীর ভাইপো আত্মীয়রা টাকার ভাগ পেয়েছেন, অথবা কালীঘাটের কাকু শান্তনু কুন্তলের বৈঠকে যে বার্তা সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেটাই সত্য, সাংসদ অভিষেক ব্যানার্জি নিজে 5 কোটি টাকা চেয়েছিলেন এই নিয়োগ দুর্নীতি থেকে। তাহলে কি এবার পরিবারকে বাঁচাতেই মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়? মাধ্যম ব্যুরো রিপোর্ট।